বেঙ্গল বুকস প্রেজেন্টস টিবিএস বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহনা হোসেন। আজকে আমরা আড্ডা দেব একজন অনুবাদকের সাথে। সাহিত্যের অন্যতম একটা শাখা হচ্ছে অনুবাদ, কারণ আমরা যারা বিদেশি বিভিন্ন ভাষা আসলে পড়তে পারি না, তারা কিন্তু আমরা নির্ভর করে থাকি যে ভাষাটা আমরা জানি বা বাংলা ভাষার ওপর, যে একটা ফ্রেঞ্চ সাহিত্য, একটা রুশ সাহিত্য বা একটা ইংরেজি সাহিত্য যারা খুব একটা কমফোর্ট ফিল করে না ওই ভাষায় পড়তে, তাদের জন্য অনুবাদটা হচ্ছে সবচেয়ে বড় একটা মাধ্যম। তাই অনুবাদ কিন্তু আমাদের সাহিত্যের অন্যতম একটা মাধ্যম। সেরকমই একজন অনুবাদকের সাথে আজকে আমরা আড্ডা দেবো, যার নাম জামাল নাসের। স্বাগতম আপনাকে। স্বাগতম, ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন আপনি? ভালো আছি, আল্লাহর রহমতে। আপনার ভালো আছেন? আমি অসাধারণ আছি আমি, এবং খুব মুখিয়ে আছি। আসলে আপনি সাহিত্যের এত শাখা থাকতে বা মৌলিক লেখা না লিখে আপনি কেন অনুবাদের প্রতি এত ঝোঁক তৈরি হলো, আমি এটা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। তো আসলে আমি প্রথমে কিছু গবেষণাধর্মী কাজ করতাম, যেমন আমি কাঙ্গাল হরিনাথকে নিয়ে কাজ করেছি, তারপর আরও কিছু কাজ করেছি। এরপরে আমি হঠাৎ করে আমি ইংরেজি সাহিত্যে যে সমারসেট মম আমার খুব প্রিয় লেখক ছিলেন। আমার মনে হলো যে ওনার গল্পগুলো মানুষ পড়লে খুব মজা পাবে। তা আমি ওনার কয়েকটা গল্প অনুবাদ করলাম এবং এটা প্রকাশ করলেন আদিত্য নিক প্রকাশনী। এবং উনি এরপর আমাকে কিছু বই দিলেন অনুবাদ করার জন্য, কারণ ওনার বোধহয় অনুবাদটা ভালোই লেগেছিল। উনি বই দিলেন যেমন জেরুজালেম, তারপরে অ্যামাং দ্য বিলিভার্স, নোবেল প্রাইজ পাওয়া একটা বই, তারপরে এবং কার্ল আর্মস্ট্রংয়ের আর কিছু উনি বই দিলেন, আমি অনুবাদ করলাম ওগুলো। এরপরে আসলে ওনাদেরও একটা উৎসাহ ছিল। তারপরে আমি বাতিঘরের দীপঙ্কর দাস, উনিও আমার প্রথম বই প্রকাশ করেন কাইট রানার, এবং কাইট রানারটা খুবই ভালো চলেছে, এখন এর তৃতীয় সংস্করণ হচ্ছে। তো ওনারাও আমাকে বিভিন্ন বই দিতে থাকলেন এবং ওনাদের উৎসাহ। তারপর আমিও দেখলাম যে আমাদের দেশে যে অনুবাদ সাহিত্য খুব একটা বেশি সম্প্রসারিত না বা খুব একটা ডেভেলপ না। আমরা যে ছোটোবেলায় যে অনুবাদগুলো, আমরা ছোটোবেলায় আমাদের তো যে জেনারেশন ছিল, আমাদের জেনারেশনের বিনোদনের উপাদান ছিল মাত্র এই বই পড়া, গান শোনা আর সিনেমা দেখা, এবং এগুলো নিয়ে আমাদের মধ্যে যা আড্ডা চলতো, বন্ধুবান্ধবদের মধ্যে কথাবার্তা চলতো। তা আমরা তখন যেসব অনুবাদ পড়েছি, ওই অনুবাদগুলো কিন্তু খুব একটা আমাদের আকর্ষণ করেনি, ভালো লাগেনি। তো ভাষাগত কারণে কিংবা পুরোপুরি হয়তো একদম যেরকম ওই ওয়ার্ড ফর ওয়ার্ড অনুবাদ করতো দিকে হয়তো ওইরকম মনে হয়েছে, বা ভাবটা প্রকাশ হতো না আর কি, ওদের ভাষাটা খুব কঠিন মনে হতো। তো এরপরে আস্তে আস্তে এখানে যারা এখন বর্তমানে অনুবাদ করছে, অনেকে করছে, খুব ভালো অনুবাদ করছে। তা আমিও ভাবলাম যে এই অনুবাদটা আমাদের এখানে দরকার। যদিও অনুবাদ সাহিত্য আপনি জানেন খুব একটা যে স্বীকৃতি পেয়েছে তা না, কিন্তু আমাদের যে একটা ভাবনা সেটা হলো, আমরা অনেক বিদেশি বই আছে যেগুলোর সাথে আমরা পরিচিত না, আবার অনেক বিদেশি বই আছে আমাদের অনেকের পড়তে ইচ্ছে করে কিন্তু পড়তে পারি না। তো এই উদ্দেশ্য নিয়েই অনুবাদে হাত দেওয়া। বর্তমানে কিন্তু আমাদের অনেক বন্ধু আছে বলে যে না, অনুবাদ ভালো লাগে না, কিন্তু এখন তারা আবার ওই অনুবাদের ধরন দেখে অনুবাদ তারা পছন্দ করছে। কিন্তু আমি না, অনেকে এখন ভালো অনুবাদ করে। কিন্তু যেমন আমি একজনের নাম বলতে পারি, আলভি আহমদ, ওনার অনুবাদও খুব ভালো, আমি নিজেই দেখেছি। তো কাজে আমার মনে হয় এইভাবে আস্তে আস্তে এখন এই অনুবাদ সাহিত্য এখন মোটামুটি জনপ্রিয় হতে যাচ্ছে। এই বই মেলায় কয়টা আপনার বই এসেছে অনুবাদে? আমার এই বই মেলায় যে বেঙ্গল বুকস থেকে এসে প্যাট্রিসিয়া ম্যাককর্মিকের সোল্ট, তারপর বাতিঘর থেকে প্রকাশিত হয়েছে গড অফ স্মল থিংস, অরুন্ধতী রায়ের, এটা বিখ্যাত বই, আপনি জানেন। তারপর আরেকটা বই আসছে মেলাতেই, এটা হচ্ছে পারভানাস জার্নি। এটার কিন্তু একটা সিরিজ। এটার প্রথম বই প্রথম পর্বটা ছিল দ্য ব্রেডউইনারের পরে এই সেকেন্ড পার্টটা হচ্ছে পারভানাস জার্নি। এটা আফগানিস্তানের ব্যাকগ্রাউন্ড, একটা ছোট্ট মেয়েকে নিয়ে কাহিনী গড়িয়েছে, এবং এটা খুবই আকর্ষণীয় আর কি। আমি এই বইটা, এই প্যাট্রিসিয়া ম্যাককর্মিক সোল্ড, এই বইটা যখন আমি খুললাম, বইটা তো আসলে উপন্যাস, কিন্তু লেখা পুরোটা হচ্ছে কবিতার ঢঙে, একটা করে শিরোনাম আছে এবং জিনিসটা পুরোটা কবিতার মতো করে লেখা। এইটার মানে মর্মটা কি আসলে? আসল বইটাও কি এরকম কবিতার ঢঙে লেখা? ভালো প্রশ্ন করেছেন, একদম
হ্যাঁ আসল বইটা হুবহু এরকম। আচ্ছা, এটা একটা স্টাইল। এই লেখিকা হচ্ছেন আমেরিকান লেখিকা। উনি এই বইটা লিখতে অনুপ্রাণিত হয়েছেন একজন সাংবাদিকের ক্যামেরাম্যান সাংবাদিকের সাথে আলোচনা করে। ওই সাংবাদিক ওই মেইনলি উনি আলোকচিত্রশিল্পী, উনি ব্রথেল নিয়ে কাজ করতেন ইন্ডিয়াতে। তো উনি ওনার সাথে আলাপ করে ওনার উৎসাহ হলো যে ওই ব্রথেল নিয়ে উনি একটা বই লিখবেন। তো উনি নেপালে 1 মাস ধরে এটা গবেষণা করেছেন নেপালে গিয়ে, এবং এরপর উনি বইটি লিখেছেন। কিন্তু বইটি লিখেছেন, আপনি যে প্রশ্নটা করলেন, অনেকটা মনে হয় দেখতে কবিতার মতোই, কিন্তু কবিতাটা বলা হয়েছে গল্পের মতো করে। এটাকে বলে বিটনেক স্টাইল, অর্থাৎ ছবিটাকে খুব সংক্ষিপ্ত করে ধরেছেন উনি। দেখেন প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এই কোনো চ্যাপ্টার আছে 1 লাইনে একটা চ্যাপ্টার শেষ, কোনো চ্যাপ্টার 1 পৃষ্ঠা খুব বড় 2-3 পৃষ্ঠার মধ্যে শেষ হয়ে গেছে, মনে হয় যেন একটা কবিতা। তো এটা কিন্তু এত অল্প কথার মধ্যে উনি ওই চিত্রটা উনি ধরেছেন আর কি। এটা হচ্ছে খুব একটা সুন্দর একটা স্টাইল, এবং এই স্টাইলটা বাংলাতেও বজায় রাখা হয়েছে। আপনি দেখবেন, মনে হয় ভালো লাগবে, হয়তো একটা নতুন স্টাইল। আমরা যে উপন্যাস এক নাগারে পড়ে যাই চ্যাপ্টার বাই চ্যাপ্টার, ওইরকম না। এটাই আমারও জানা সেরকমই ছিল যে গদবাঁধা লেখা শুরু হলো রচনার মতো একেবারে শেষে যে শেষ হলো। এখানে প্রত্যেকটার একটা নাম আছে, কবিতার মতোই। টিভি, স্বীকারোক্তি, 100 রুটি, হ্যাপিনেস হাউস, এরকম করে করে প্রত্যেক মনে হয় একটা কবিতার বই মনে হয়েছে দেখতে, কিন্তু একটা পূর্ণ উপন্যাস এটা। তার মানে আপনার তো অনুবাদ করতে যে বোধহয় আমরা পাঠক হিসেবে যতটুকু না পড়ি, আপনার অনুবাদ করতে যেহেতু গল্পের আরো গভীরে যেতে হয়। একটা অনুবাদ করার প্রথম শর্তটা হচ্ছে আপনাকে ভাবটা বুঝতে হবে। আগে আমি যে বলেছি যে আমাদের উপন্যাস ভালো লাগতো না, আগে অনুবাদ ভালো লাগতো না, কি জন্য? আমরা ওই যে ভাবটা বুঝতে পারতাম না। তো এখন আমরা আগে বইটা পড়লে হয় কি বলতে চাচ্ছে এটা আমি বুঝতে পারছি, তখন সেটা আমার মতো করে যে আমি একটু সাজিয়ে নেই, তাহলে মানুষ এটার প্রতি আকর্ষণ বোধ করে। তো এটা আরেকটা আমি একটু কৃতজ্ঞতা স্বীকার করতে হয়, এই বইটা কিন্তু আমি এই বইটা সম্পর্কে জানতাম না। এই বইটা আমাকে প্রথম বললেন যে ওই বাংলা একাডেমির একজন অনুবাদক আছেন, কাজ করেন, মুজাফফর আহমদ সাহেব। আমি বলেছি উনি প্রথমে আমাকে বইটি দিয়েছেন, বলে যে আমার খুব ভালো লেগেছে, বইটা অনুবাদ করতে পারেন। তা আমি ওনার কাছ থেকে বইটা পেলাম আর কি, কারণ এই স্টাইলটা সম্পর্কে আমিও পরিচিত ছিলাম না ইনফ্যাক্ট। তা আমি এটা দেখে প্রথম এই স্টাইলটা আমি এখান থেকে দেখলাম যে এইভাবেও একটা উপন্যাস লেখা যায়। পরে জানলাম যে এটাকে বলে বিগনেট স্টাইল। আচ্ছা, একজন অনুবাদক হিসেবে এবারের বইমেলা থেকে আপনার প্রত্যাশা কি? দেখেন, আমাদের আসলে এখন আমাদের এখানে অবস্থাটা হয়ে গেছে, এখন আমরা তো আগে সারা বছরই বই পড়তাম, কিন্তু এখন বইমেলাকে ভিত্তি করে পাঠক আগে থেকে সিলেক্ট করে যে এবার বইমেলা আসছে কি বই কিনবো, তারপর তারা বইমেলা এসে তাদের পছন্দের বইগুলি কিনে। আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা পুরো প্রথম 20 দিন দেখা যায় যে ঘুরে বুক লিস্ট সংগ্রহ করে সেখান থেকে শর্ট লিস্ট করে শেষের 1 সপ্তাহ যেয়ে আমরা হচ্ছে বই কিনি। হ্যাঁ, রাইট। তো আমার মনে হয় এই যে বইমেলা থেকে প্রত্যেকটা সেইটুকুই, তারা বইমেলা থেকেও বই কিনুক। বইমেলাতে কিন্তু আমার মনে হয় না যে প্রকাশকেরা খুব একটা প্রফিট করতে পারে। এখানে এই যে স্টল করতে গিয়ে অনেক খরচ পড়ে, এরপর যা বিক্রি হয় তাতে তারা খুব একটা তাদের প্রফিট থাকার কথা না। এটা হচ্ছে শুধু পাঠককে আকৃষ্ট করা, উৎসাহিত করা এবং নিজেদের নামটাকে এক্সপোজ করা। তো এখন যদি প্রত্যাশা এইটুকু, এই বইমেলা থেকে উদ্বুদ্ধ হয়ে যেন পাঠক সারা বছর বইটা পড়ে, বই পড়তে যেন উৎসাহিত হয়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে আড্ডা দিয়েছেন, আমার দারুণ লেগেছে আপনার সাথে কথা বলে। আপনাকেও ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমার খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আশা করি আজকের আড্ডা আপনাদের ভালো লেগেছে। অনুবাদ সাহিত্য পড়ার দিকে কিছুটা হলেও আপনাদের একটা ঝোঁক তৈরি হয়েছে আশা করি। আমরা কিন্তু প্রতিদিনই এমন নতুন লেখকদের সাথে কিংবা প্রখ্যাত কবি সাহিত্যিক লেখকদের সাথে আড্ডা দিই। চাইলেই আপনারা আমাদের আড্ডা শুনতে পারেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ভালো থাকবেন।